নমস্কার, গল্পকথা সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ ত্রয়োদশ পরিচ্ছেদের প্রথম অংশ। প্রায় 3 মাস পরে নিজের মহালে ফিরিব। সার্ভের কাজ এতদিনে শেষ হইল। 11 ক্রোশ রাস্তা। এই পথেই সেবার সেই পৌষ সংক্রান্তির মেলায় আসিয়াছিলাম। সেই শাল পলাশের বন, শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর, উঁচু নিচু শৈলমালা। ঘণ্টা 2 চলিয়া আসিবার পরে দূরে দিগ্বলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এই পরিচিত দিকজ্ঞাপক দৃশ্যটি আজ 3 মাস দেখি নাই। এতদিন এখানে আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়াবৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে, যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয়, মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি। আজ 3 মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম। যদিচ এখনও লবটুলিয়ার সীমানা এখান হইতে 7-8 মাইল দূরে হইবে। ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলের আবাদ করিয়াছিল। এখন পাকিবার সময়। কাটুনি জনেরা ক্ষেতে কাজ করিতেছে। আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়া যাইতেছি, হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল, বাবুজি, ও বাবুজি, বাবুজি। চাহিয়া দেখি আর বছরের সেই মঞ্চি। বিস্মিত হইলাম, আনন্দিতও হইলাম। ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়া আসিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল। বলিল, আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি। কোথায় গিয়েছিলেন বাবুজি? মঞ্চি ঠিক তেমনই আছে দেখতে, বরং আরও একটু স্বাস্থ্যবতী হইয়াছে। কুসুম ফুলের পাপড়ির গুঁড়া লাগিয়া তাহার হাতখানা ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা। বলিলাম, বহরাবুড়ু পাহাড়ের নিচে কাজ পড়েছিল, সেখানে 3 মাস ছিলাম, সেখান থেকে ফিরছি। তোমরা এখানে কি করছো? কুসুম ফুল কাটছি বাবুজি, বেলা হয়ে গিয়েছে, এবেলা নামুন এখানে, ওই তো কাছেই খুপড়ি। আমার কোনো আপত্তি টিকিল না। মঞ্চি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল। মঞ্চির স্বামী নকছেদি ভকত আমার আসার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল। নকছেদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্নার কাজ করিতেছিল। সেও আমাকে দেখিয়া খুশি হইল। তবে মঞ্চি সকল কাজে অগ্রণী। সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার আসন করিল। একটি ছোট বাটিতে মহুয়ার তৈল আনিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল, চলুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুণ্ডি আছে, বেশ জল। বলিলাম, সে জলে আমি নাইব না মঞ্চি। টোলা শুদ্ধ লোক সেই জলে কাপড় কাচে, মুখ ধোয়, স্নান করে, বাসনও মাজে। সে জল বড় খারাপ হবে। তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ? তাহলে আমি উঠি, ও জল আমি খাবো না। মঞ্চি ভাবনায় পড়িয়া গেল। বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না। না খাইয়া উপায় কি? মঞ্চির বিষণ্ণ মুখ দেখিয়া আমার কষ্ট হইল। এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে। কখনো ভাবে নাই এই জলে আবার কি থাকিতে পারে। আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই, সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে। মঞ্চিকে বলিলাম, বেশ, ওই জল খুব করে ফুটিয়ে নাও, তবে খাবো, স্নান করা থাকবে। মঞ্চি বলিল, কেন বাবুজি, আমি আপনাকে 1 টিন জল ফুটিয়ে দিচ্ছি, তাতেই আপনি স্নান করুন। এখনও তেমন বেলা হয়নি, আমি জল নিয়ে আসছি, বসুন। মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল। বলিল, আমার হাতে তো খাবেন না বাবুজি, আপনি নিজেই রাঁধুন তবে। কেন খাবো না? তুমি যা পারো তাই রাঁধো। তা হবে না বাবুজি, আপনিই রাঁধুন। 1 দিনের জন্যে আপনার জাত কেন মারব? আমার পাপ হবে। কিছু হবে না, আমি তোমাকে বলছি, এতে কোনো দোষ হবে না। অগত্যা মঞ্চি রাঁধিতে বসিল। রাঁধিবার আয়োজন বিশেষ কিছু নয়। খানকতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁধুলের তরকারি। নকছেদি কোথা হইতে 1 ভাঁড় মহিষের দুধ জোগাড় করিয়া আনিল। রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল। পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রাম ছাগলের বাচ্চা পুষিয়াছিল, সেটা কি করিয়া হারাইয়া গেল সেই গল্পও আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল। আমায় বলিল, বাবুজি, কাঁকুয়াড়া রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ড আছে জানেন? আপনি তো কাছাকাছি গিয়েছিলেন, সেখানে যাননি? আমি বলিলাম,
কুণ্ডের কথা শুনিয়াছি, কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই। মঞ্চি বলিল, জানেন বাবুজি, আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম, আমাকে নাইতে দেয়নি। মঞ্চির স্বামী বলিল, হ্যাঁ, সে এক কাণ্ড বাবুজি, ভারী বদমাইশ সেখানকার পাণ্ডার দল। বলিলাম, ব্যাপারখানা কী? মঞ্চি স্বামীকে বলিল, তুমি বলো না বাবুজিকে, বাবুজি কলকাতায় থাকেন, উনি লিখে দেবেন, তখন বদমাইশ গুন্ডারা মজা টের পাবে। নকছেদি বলিল, বাবুজি, ওর মধ্যে সুরজকুণ্ড খুব ভালো জায়গা, যাত্রীরা সেখানে স্নান করে। আমরা আমিলাতলির পাহাড়ের নিচে কলাই কাটছিলাম, পূর্ণিমার যোগ পড়ল কি না, মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে। আমার সেদিন জ্বর, আমি নাইব না। বড় বউ তুলসীও গেল না, ওরও তো ধর্মের বাতিক নেই। মঞ্চি সুরজকুণ্ডে নামতে যাচ্ছে, পাণ্ডারা বলেছে, এই ওখানে কেন নামছিস? ও বলেছে, জলে নাইব। তারা বলেছে, তুই কি জাত? ও বলেছে, গাঙ্গতা। তখন তারা বলেছে, গাঙ্গতিনকে আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে, চলে যা। ও তো জানেন তেজি মেয়ে, ও বলেছে, এ তো পাহাড়ি ঝর্ণা, যে সে নাইতে পারে, ওই তো কত লোক নাইছে। ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী? বলে যেমন নামতে গিয়েছে, দুজন ছুটে এসে ওকে টেনে হিঁচড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে। ও কাঁদতে কাঁদতে ফিরে এলো। তারপর কি হলো? কি হবে বাবুজি, আমরা গরিব গাঙ্গতা কাটনি মজুর, আমাদের ফরিয়াদকে শুনবে? আমি বলি, কাঁদিস নে, তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনবো। মঞ্চি বলিল, বাবুজি, আপনি একটু লিখে দেবেন তো কথাটা, আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর, পাজিগুলো জব্দ হয়ে যাবে। উৎসাহের সহিত বলিলাম, নিশ্চয়ই লিখব। তাহার পর মঞ্চি পরম যত্নে আমাকে খাওয়াইল। বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন। বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম, সামনের বৈশাখ মাসে জব গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লবটুলিয়া বৈহারে যায়। মঞ্চি বলিল, ঠিক যাব বাবুজি, সে কি আপনাকে বলতে হবে? মঞ্চির আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল, আনন্দ, স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে। এই বনভূমির সে যেন বনলক্ষ্মী, পরিপূর্ণ যৌবনা, প্রাণময়ী, তেজস্বিনী, অথচ মুগ্ধা, অনভিজ্ঞা, বালিকা স্বভাবা। বাঙালির কলমের উপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম, আজ তাহা পালন করিলাম। জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে। এতদিন সে কোথায়, কিভাবে আছে, বাঁচিয়া আছে কিনা, তাহাই বা কে জানে। শ্রাবণ মাস, নবীন মেঘের ঢল নামিয়াছে অনেক দিন। নাড়া ও লবটুলিয়া বৈহারে কিংবা গ্র্যান্ড সাহেবের বটতলায় দাঁড়াইয়া চারিদিকে চাও, শুধুই দেখো সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন। একদিন রাজা দবরুপান্নার চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তাঁর ওখানে ঝুলনোৎসবের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম। রাজু ও মটুকনাথ ছাড়িল না, আমার সঙ্গে তাহারাও চলিল। হাঁটিয়া যাইবে বলিলা, উহারা রওনা হইল আমার আগেই। বেলা 1:30টার সময় ডোঙ্গায় মিছি নদী পার হইলাম। দলের সকলের পার হইতে 2:30 বাজিয়া গেল। দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম। ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে। তারপরেই নামিল ঝমঝম বর্ষা। কি অপূর্ব বর্ষার দৃশ্য দেখিলাম এই অরণ্য প্রান্তরে। মেঘে দিগন্তের শৈলমালা নীল, থমকানো কালো বিদ্যুৎ গর্ভ মেঘে আকাশ ছাইয়া আছে। কচ্চিৎ পথের পাশের শাল কি কেদ শাখায় ময়ূর পেখম মেলিয়া নিত্য পরায়ণ। পাহাড়ি ঝর্নার জলে গ্রাম্য বালক বালিকা মহা উৎসাহে শালকাটির ও বন্য বাঁশের ঘুনি পাতিয়া কুচো মাছ ধরিতেছে। ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে। তাহার উপর বসিয়া মহিষের রাখাল কাঁচা শালপাতার লম্বা বিড়ি টানিতেছে। শান্ত স্তব্ধ দেশ, অরণ্যের পর অরণ্য, প্রান্তরের পর প্রান্তর, শুধুই ঝর্ণা, পাহাড়ি গ্রাম, মরুম ছড়ানো রাঙা মাটির জমি, কচ্চিৎ কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ। সন্ধ্যার পূর্বে আমি রাজা দবরুপান্নার রাজধানীতে পৌঁছিয়া গেলাম। সেবারকার সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া পুছিয়া রাখা হইয়াছে। দেওয়ালে গিরিমাটির রং, পদ্ম গাছ ও ময়ূর আঁকা। শালকাঠের খুঁটির গায়ে লতা ও ফুল জড়ানো। আমার বিছানা এখনও আসিয়া পৌঁছায় নাই। আমি ঘোড়ায় আগেই পৌঁছিয়াছিলাম।
কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না। ধন্যবাদ।